হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণী। দেখো আজকে 9 নম্বর স্কুলটা করাবো। দেখো 9 নম্বর যে স্কুলটা আছে আমাদের, যে মালদা জেলা স্কুল, আর আছে এখানে সংস্কৃত কলিগেট স্কুল। তো দেখো ভৌতবিজ্ঞান প্রশ্নগুলো আমি তোমাদের আজকে দেখাবো। তো চলো আমরা একের প্রশ্নগুলোতে চলে যাই। তো একের 1 নম্বর প্রশ্নে আমাদের কি বলছে দেখো, সাধারণ জলের থেকে লবণ মিশ্রিত জলের স্ফুটনাঙ্ক বেশি হয়। এটা ঠিক আছে, সাধারণ জলের থেকে লবণ জলের যে স্ফুটনাঙ্ক সেটা বেশি হয়। 2 নম্বর প্রশ্ন দেখো, মিথেন গ্যাসের দহন একটি কীরকম পরিবর্তন সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে অ্যান্সারটা হবে আমাদের বি নাম্বার, সেটা হবে তাপমোচী পরিবর্তন। 3 নম্বর প্রশ্ন দেখো, জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়া ঘটে সেটি হলো কীরকম বিক্রিয়া, এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে দেখো 3-এর অ্যান্সারটা পেয়ে যাবো আমরা বি নাম্বারে পেয়ে যাবো, তাপগ্রাহী ভৌত পরিবর্তন। 4 নম্বর প্রশ্ন দেখো, প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে যে বিভব পার্থক্য বজায় রাখে, এই অ্যান্সারটা তোমরা লিখবা সি নাম্বার, এটা হচ্ছে বজ্রপাত। 5 নম্বর প্রশ্ন বলেছে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে তাপ কত লাগবে, এটা ডি নাম্বার, অ্যান্সারটা হবে 1 ক্যালোরি। 6 নম্বর প্রশ্ন দেখো, সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে, এটা হবে আমাদের সি নাম্বার, বিকিরণ। ঠিক আছে, বিকিরণ পদ্ধতিতে তাপ আসে। 7 নম্বর প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্নটা বলেছে আমাদের, এই যে দেখো, গ্যালভেনাইজেশন পদ্ধতিতে যে ধাতুর প্রলেপ দেওয়া হয় সেটি হলো, আমাদের অ্যান্সারটা হবে ডি নাম্বার, দস্তা। এখানে যদি জিঙ্ক থাকতো অপশানে জিঙ্ক, তাহলে জিঙ্ক অ্যান্সারটা হতো। জিঙ্ক না এখানে, তা আমাদের এখানে দস্তা হবে। পরের প্রশ্ন দেখো, আমাদের 8 নম্বর প্রশ্নটা বলেছে গলিত সোডিয়াম ক্লোরাইড যৌগ থেকে যে ধাতুটি নিষ্কাশন করা সম্ভব নয় সেটি কোনটা হবে। তাহলে আমাদের দেখো 8-এর দাগের প্রশ্নটা, আমাদের অ্যান্সারটা হবে বি নাম্বার, আয়রন। ঠিক আছে, এটা কী হবে আমাদের আয়রন। আমরা চলে যাবো 9-এর দাগের প্রশ্ন, বজ্রপাতের সময় কোনটি করা উচিত নয়। দেখো বাড়ির দরজা জানালা বন্ধ রাখা, এটা তো করা উচিত। গাড়ির মধ্যে থাকলে জানালা বন্ধ রাখা, হ্যাঁ এটাও করা উচিত। সি নাম্বার বলেছে খোলা বারান্দায় থাকা, দেখো খোলা বারান্দায় থাকা কিন্তু উচিত নয়, তাই অ্যান্সার হবে আমাদের সি নাম্বার। 10 নম্বর প্রশ্ন দেখো, আমাদের বলেছে 10 নম্বর প্রশ্নটা, যে প্রদত্ত কোনটি জলীয় দ্রবণে সর্বাধিক আয়ন উৎপন্ন করে। দেখো জলীয় দ্রবণে সর্বাধিক যে আয়ন উৎপন্ন করছে সেটা হবে অ্যান্সারটা আমাদের এই যে সি নাম্বার, H3PO4। ঠিক আছে, এবার আমরা চলে যাবো 2-এর দাগের প্রশ্নগুলো। দেখো 2-এর দাগের প্রশ্নগুলো আমাদের কি বলছে। 2-এর 1 নম্বর প্রশ্নটা দেখো, তরল থেকে কঠিনে পরিণত হলে পিতলের আয়তন ড্যাশ যায়, তাহলে আমাদের কী হবে, এখানে বেড়ে যায়। তোমার অ্যান্সারটা লিখবা বেড়ে যায়। ঠিক আছে, বেড়ে যায়। 2 নম্বর প্রশ্ন দেখো, উষ্ণতা বাড়লে অণুদের গতিশক্তি হবে, গতিশক্তি বাড়ে তখন রাসায়নিক বিক্রিয়া দ্রুত ঘটে, তাই এখানে লিখবা গতিশক্তি। 3-এর প্রশ্ন দেখো, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত যে তড়িৎদ্বার সেটা আমাদের এখানে লিখতে বলেছে। তাহলে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যে তড়িৎদ্বার যুক্ত তার নাম তোমাদের জানতে হবে অ্যানোড, তাহলে তুমি এখানে লিখবা অ্যানোড। 3-এর প্রশ্নগুলো দেখো, 3-এর 1-এর প্রশ্নটা কী বলেছে। 3-এর 1 নম্বর প্রশ্ন বলেছে পরিবহন প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের সময় মাধ্যমের কণার স্থানচ্যুতি ঘটে না, এটা আমাদের বলেছে। দেখো এটা কিন্তু আমাদের ঠিক বলেছে, এটা আমাদের কীভাবে অ্যান্সারটা, এটা আমাদের জানতে চেয়েছি সত্য মিথ্যা, তারা আমরা লিখে দেব সত্য। 3-এর 2 নম্বর প্রশ্ন দেখো, জারক দ্রব্য সর্বদা অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়, এটা কিন্তু সত্য নয়, এটা তোমরা মিথ্যা লিখবা। 3 নম্বর প্রশ্ন দেখো, বজ্রপাতের সময় উঁচু গাছের নিচে থাকা উচিত না, এটাও কিন্তু উচিত নয়, তাহলে এটা তোমরা মিথ্যা লিখবা। আর 4-এর দাগের প্রশ্নগুলোতে আমরা চলে যাব। দেখো 4-এর 1 নম্বর, ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য কী, এটা তোমাদের পরিবেশ বই থেকে আমি দেখাবো। তোমাদের যে পরিবেশ বই থেকে আছে 35 পাতায়, সেখানে তোমাদের অ্যান্সারটা আমি দেখাবো। দেখো তোমরা অ্যান্সারটা এভাবে লিখে দিবা, যে ফিউজ তারের গলনাঙ্ক কম হওয়ায় ওই তার অল্প উত্তাপে গলে যায় ও তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় বলে বাড়ির যে বৈদ্যুতিক সরঞ্জাম আমাদের রক্ষা পায়, এটা তোমরা লিখতে পারো ফিউজ তারের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে এই যে মৌর্যের সংকেত লেখো, তাহলে মৌর্যের সংকেত তোমাদের পরিবেশ বই থেকে আমি দেখাবো। তোমরা পরিবেশ বই থেকে চলে যাবো 100 পাতায়, আমি তোমাদের দেখাবো। দেখো অ্যান্সারটা মৌর্যের সংকেত, এখানে কি বলে দেখো, মৌর্য হলো জলযুক্ত ফেরিক অক্সাইড। ঠিক আছে, ফেরিক অক্সাইড এর সংকেত লিখতে হবে। দেখো Fe2O3 ডট N × H2, এর সঙ্গে জল যুক্ত আছে।
ঠিক আছে, এটা তোমরা মরচের সংকেত লিখে দেবো। পরের প্রশ্ন দেখো, আমি পরের প্রশ্নে চলে যাব। এখানে আমাদের যারা বলেছে 3 নম্বর প্রশ্নটা, সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কী ব্যবহার করতে হবে। তো দেখো এটা তোমার অ্যান্সার লিখবা AuCl3 গোল্ড ক্লোরাইড। ঠিক আছে, সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে যে ব্যবহার করতে হবে AuCl3। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আমাদের যে 4 নম্বর প্রশ্নটা আছে, নীলতাপ কাকে বলে, এটা আমি সহায়িকা বই থেকে দেখাবো। তোমাদের সহায়িকা বই থেকে দেখো, আমি যে নীল তাপের সংজ্ঞাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে নীল তাপ, এই যে নীল তাপের সংজ্ঞাটা এখানে দিয়েছে, তোমরা এই যে পুরো সংজ্ঞাটা আমি দেখে দিলাম, এখান থেকে তোমরা লিখে নেবা। পরের প্রশ্ন দেখো, আমাদের বলেছে এই যে 5 নম্বর প্রশ্ন, অনুঘটক কাকে বলে, এটা তোমাদের পরিবেশ বই থেকে আমি দেখাবো। তোমাদের যে পরিবেশ বইটা আছে 88 পাতায় চলে যাবা, দেখো অনুঘটক কাকে বলে এখানে আমাদের সংজ্ঞাটা দেওয়া আছে। তোমরা এখান থেকে এভাবে লিখে দেবা। এই যে দেখো, যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায়, যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় সেই সব পদার্থগুলোকে অনুঘটক বা ক্যাটালিস্ট বলা হয়। অনুঘটকের আর একটা অপর নাম আছে ক্যাটালিস্ট। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, আমাদের এখানে বলেছে 6 নম্বর প্রশ্ন, যে জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে সামান্য অ্যাসিড মেশানো যদি হয় কেন, তাই না? এই যে জলের তড়িৎ বিশ্লেষণের সময় জলের সঙ্গে সামান্য অ্যাসিড মেশাতে হয়, এটা কেন করা হয়? তো এটা তোমাদের পরিবেশ বই থেকে আমি দেখাবো। তোমাদের পরিবেশ বই আছে 105 পাতা, তোমরা 105 পাতায় চলে যাবা। দেখো আমি তোমাদের অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা কোথা থেকে লিখবা। এই যে দেখো আমাদের কি বলেছে এখানে, দেখো এই যে বিশুদ্ধ জলের আয়ন সংখ্যা এতই কম থাকে। দেখো বিশুদ্ধ জলের আয়ন সংখ্যা খুবই কম থাকে, কম থাকার জন্য তড়িতের সুপরিবাহী নয়। ঠিক আছে, তড়িতের সুপরিবাহী নয়। এই যে তড়িতের সুপরিবাহী নয় বলে বিশুদ্ধ জলের সঙ্গে আমাদের কি, আমাদের এই যে অ্যাসিডটা দেখো, সামান্য অ্যাসিড H2SO, এই যে H2SO4 আমাদের কিন্তু মেশাতে হয়, তাই না? এই যে অ্যাসিড মেশাতে হয়, সামান্য অ্যাসিড মেশাতে হয়। কোন অ্যাসিড মেশাতে হয়? H2SO4, এইসব অ্যাসিডগুলো মেশাতে হবে। এটা তোমরা এখান থেকে কারণটা তোমরা এই যে লিখতে পারবা। তারপরের প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো আছে, আমরা লাইফ সায়েন্সে চলে যাবো, জীবন বিজ্ঞানে। দেখো জীবনবিজ্ঞানের যে 1 দাগের প্রশ্নগুলো, 1 নম্বরটা কি বলেছি, প্রদত্ত কোন ফসলটি রবি ফসলের উদাহরণ, সেটা হবে আমাদের সর্ষে। পরের প্রশ্ন দেখো, আমরা চলে যাব পরের প্রশ্নতে। 2 নম্বর প্রশ্ন বলছে উদ্ভিদের গৌণ খাদ্য উপাদানটি হলো কোনটা, সেটা C নম্বর অ্যান্সার হবে MO। দেখো 3 নম্বর প্রশ্ন বলছে গোল্ডেন রাইসে কোন ভিটামিন বেশি পাওয়া যায়, এটা ভিটামিন A পাওয়া যায় গোল্ডেন রাইসে। 2 এর প্রশ্নগুলো দেখো, একটি রাসায়নিক আগাছানাশকের উদাহরণ দাও। তো একটি রাসায়নিক আগাছানাশকের উদাহরণ তোমরা দিতে পারবো 2,4-D, এভাবে লিখতে হবে 2,4-D। ঠিক আছে, 2,4-D। এখানে দেখো এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটির পুরো নাম হলো, দেখো সেটা হচ্ছে আমাদের এইডস রোগের জন্য দায়ী যে ভাইরাসটি, সেটা হচ্ছে HIV। তাহলে HIVর পুরো নামটা এখানে লিখতে বলেছে, তা আমি তোমাদের পরিবেশ বই থেকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের পরিবেশ বই আছে 160 পাতায়, তোমরা চলে যাবা। দেখো এই যে এইডস রোগের জীবাণুর নাম যেটা আমাদের এখানে আছে HIV। ঠিক আছে, এই HIVর পুরো নামটা কিন্তু এখানে জানতে চেয়েছে, তোমাদের এই অ্যান্সারটা লিখতে হবে। তোমরা লিখবা যে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, এই যে H থেকে হিউম্যান, I থেকে ইমিউনোডেফিসিয়েন্সি, আর V থেকে ভাইরাস, এটা তোমরা লিখে নেবা অ্যান্সারে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তোমাদের যে পরিবেশ বই আছে তোমরা চলে যাবে 201 পাতায়। এখানে আমি দেখাবো তোমাদের ড্রিপ পদ্ধতি কী। এই যে আমাদের দেখো ড্রিপ পদ্ধতি, এই যে লেখা আছে এখানে দেখো, পাইপের সাহায্যে উদ্ভিদের মূলের ঠিক কাছে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ার যে ব্যবস্থা তাকে বলা হয় কিন্তু ড্রিপ পদ্ধতি। খুব ভালো করে এখানে দেওয়া আছে, এই কারণটা তোমরা এই যে এখান থেকে তোমরা লিখে নেবা ড্রিপ পদ্ধতি কী। এরপরের প্রশ্ন দেখো, আমাদের এখানে আছে 2 নম্বর প্রশ্ন, আম চাষের জন্য কেমন মাটি প্রয়োজন, এটাও তোমাদের আমি পরিবেশ বই থেকে দেখাবো। তোমাদের যে পরিবেশ বই আছে 207 পাতায় তোমরা চলে যাবা। দেখো আমাদের যে এখানে দেখো দেওয়া আছে যে আম চাষের ক্ষেত্রে যে মাটি কেমন হওয়া দরকার। তাই দেখো তোমাদের যে মাটি দরকার, এই যে পলি মাটি, আচ্ছা দেখো পলি মাটি আর উর্বর দোআঁশ মাটি, এরকম মাটি আমাদের এই যে নদী অববাহিকার, তাই না, নদী অববাহিকার মাটি, এরকম পলি মাটি আর উর্বর দোআঁশ মাটি কিন্তু আম চাষের পক্ষে খুবই উপযোগী। এরকম কিন্তু মাটি চাই আমাদের আম চাষের পক্ষে বিশেষভাবে উপযুক্ত। ঠিক আছে, এটা তোমরা অ্যান্সার লিখবা। পরের প্রশ্ন দেখো, আমরা চলে যাব
3 নাম্বার প্রশ্নে আমাদের বলেছে টেবিল ব্রিড বলতে কী বুঝো, তোমাদের পরিবেশ বই থেকে আমি দেখাচ্ছি। দেখো তোমাদের পরিবেশ বই থেকে তোমরা চলে যাবে 217 পাতায়। এই যে আমি তোমাদের দেখাবো, দেখো এই যে দেওয়া আছে, দেখো টেবিল ব্রিড, ঠিক আছে, কীভাবে দেওয়া আছে অ্যান্সারটা। এখানে মাংস উৎপাদনকারী জাত যে মুরগি সেটাকে বলা হয় টেবিল ব্রিড। এই যেখানে দেওয়া আছে দেখো, এটা তোমরা লিখতে পারো। এই যে উদাহরণ দেওয়া আছে, এই যে উদাহরণগুলো দেওয়া আছে এখানে, ঠিক আছে। এইভাবে তোমরা টেবিল ব্রিডের এই যে কাকে বলে তোমরা এই কারণটা সব লিখতে পারবে এখান থেকে। পরের প্রশ্ন দেখো, আমাদের এখানে বলেছে এই যে 4 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগের একটি উপসর্গ লিখতে বলেছে। তো ম্যালেরিয়া রোগের উপসর্গ আমি তোমাদের পরিবেশ বই থেকে দেখাবো। তোমরা পরিবেশ বই থেকে চলে যাবা 157 পাতায়, দেখো ম্যালেরিয়ার সম্বন্ধে এখানে আছে। এই যে দেখো, আমি একটা ম্যালেরিয়া রোগের উপসর্গ তোমরা লিখতে পারো, কাঁপুনি দিয়ে জ্বর আসা। তোমরা অনেকগুলো এখানে দিয়েছে, দেখো ঘাম দিয়ে, এই যে দেখো এখানে দেওয়া আছে আমাদের, যে ঘাম দিয়ে জ্বর সেরে যাওয়া, মাথার যন্ত্রণা থাকে, যকৃৎ ও প্লীহা, ঠিক আছে। এই যে দেওয়া আছে দেখো, যকৃৎ ও প্লীহা বড় হয়ে যাওয়া। তোমরা যে কোনো একটি দিতে পারো, তোমরা ছোটো করে বলতে পারো যে কাঁপুনি দিয়ে জ্বর আসে, ঠিক আছে, এটা তোমরা লিখতে পারো। আচ্ছা, এরপরে আছে আমাদের বড় প্রশ্নগুলো। তা আমি তোমাদের ছোটো প্রশ্ন অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো দেখিয়ে দিলাম। এর পরবর্তী ক্লাসটা তাড়াতাড়ি তোমাদের চলে আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো।